অন্তর্বর্তী সরকারের দেয়া সময় নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি। তবে সরকারকে বিভ্রান্ত করতে নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল নানামুখী বক্তব্য দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ফ্যাসিবাদের দোসরদের হাতে বাজার সিন্ডিকেট থাকার কারণে এখনও পণ্য মূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না মন্তব্য করে তাদের আইনের আওতায় আনার আহ্বান জানান বিএনপি নেতারা। মাহবুব সৈকতের রিপোর্ট। সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে অনারম্ভন অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। প্রধান অতিথির বক্তব্যে সদস্য নবায়নের ক্ষেত্রে সতর্ক থাকার জন্য নির্দেশনা দেন মির্জা আব্বাস। এবং নবায়নের বেলায় আশা করি আপনারা অত্যন্ত সচেতন থাকবেন। দলের দুর্নাম হচ্ছে এমন কোন কাজের সঙ্গে জড়িত আছে, এমন কোন ব্যক্তিকে নবায়ন করা যাবে না। আওয়ামী লীগের কিংবা সুযোগ সন্ধানে কিছু লোক এই সময় দলে নতুন করে সদস্য হওয়ার চেষ্টা করবেন, যারা আমাদের জন্য কোনো সুফল বয়ে আনবে না, তারা আমাদের ক্ষতি করবে। সুতরাং তাদের উপর আমাদের সদস্য করা যাবে না। বিগত সরকারের দোসররাই এখনো বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে বলেও মন্তব্য করেন তিনি। সরকারের পরিবর্তন হয়েছে, কিন্তু সিন্ডিকেটের কোনো পরিবর্তন হয় নাই। সিন্ডিকেটের কাজ করে যাচ্ছে এবং এই সরকারকে একটি বিব্রতকর অবস্থায় ফেলে চেষ্টা করছে। অনেকে বলে সরকারের মধ্যে এমন লোক রয়ে গেছে এখন পর্যন্ত যারা এদেরকে আশকারা দিয়ে বড় করতেছে, কিন্তু হাতের সামনে কি টেবিলগুলো রয়ে গেছে, তাদেরকে খুঁজছেন না কেন? ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের দাবি করে যারা এর বিরোধিতা করছে তাদের সমালোচনা করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। নির্বাচন নিয়ে কোনো টাল ভাঙা করবেন না। আমি সরকারকে বলছি না, আমি বলছি এই সরকারকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে নির্বাচন নিয়ে বিভিন্ন কথা বলছেন, এই সরকারকে অস্বস্তির অবস্থা ফেলে দিচ্ছেন। আমরা এই সরকারকে বলতে চাই, আপনারা ডিসেম্বরের ঘোষণা দিয়েছেন, ডিসেম্বরে নির্বাচন দিন, আমরা সকল সময় নির্বাচনের জন্য প্রস্তুত। পরে একই স্থানে পবিত্র শবে বরাত উপলক্ষে আয়োজিত দোয়া অনুষ্ঠানে নির্বাচন প্রসঙ্গে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। এটাও তো একটা ডিপলিটিসাইজেশন, এটাও তো বিরাজনীতিকরণ। এই বিতর্কটা নিয়ে এসে স্থানীয় সরকার আগে না পার্লামেন্ট আগে। অন্যদিকে বান্দরবান ও চট্টগ্রাম দক্ষিণ জেলার নবগঠিত আহ্বায়ক কমিটির সাথে শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান। যে জনগণের আকাঙ্ক্ষা একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন দেবে এবং আমরা প্রত্যাশা করি যে এই বছরের শেষের দিকেই সেই নির্বাচন অনুষ্ঠিত হবে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, যেন তেন নির্বাচন নয়, এমন নির্বাচন হতে হবে যেখানে পেশি শক্তি আর কালো টাকার খেলা চলবে না। নরসিংদী জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। বড় লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রশাসনে থেকে যারা বিগত সরকারের দোসরদের আসন্ন নির্বাচনের কোনো দায়িত্বে দেয়া যাবে না। প্রতিনিধি তৌহিদুর রহমানের তথ্য ছবিতে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। নরসিংদীতে দীর্ঘ 25 বছর পর জামায়াত ইসলামীর বিশাল জনসভা ঘিরে সকাল থেকেই শহরের সাটিরপাড়া কালীকুমার উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হতে শুরু করেন আশেপাশের বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মীরা। জুমার নামাজের পর শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। যোগ দেন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, যেন তেন নির্বাচন দেশের মানুষ চায় না, এমন নির্বাচন হতে হবে যেখানে পেশি শক্তি আর কালো টাকার খেলা থাকবে না। যেন তেন মার্কা নির্বাচন এই জাতি চায় না। নির্বাচনের মতো নির্বাচন চায়, সুষ্ঠু নির্বাচন চায়, যেই নির্বাচনে পেশি শক্তি আর কালো টাকার খেলা চলবে না, এমন একটা নির্বাচন আমরা চাই। বড় লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রশাসনে থেকে যাওয়া বিগত সরকারের দোসরদের আসন্ন নির্বাচনের কোনো দায়িত্ব দেয়া যাবে না। মাঠ প্রশাসনে যারা আছেন
অতীতে দায়িত্বের পরিচয় দিতে পারেন নাই, দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। আমরা তাদেরকে আগামী নির্বাচনে কোনো দায়িত্বে দেখতে চাই না। আমির বলেন, বৈষম্যহীন, দুর্নীতি ও দুঃশাসনমুক্ত, নারী পুরুষ ধর্ম নির্বিশেষে মানবিক বাংলাদেশ গড়তে চায় জামায়াত। আল্লাহর দেয়া সব শক্তির বিনিময়ে স্বপ্নের মানবিক বাংলাদেশ উপহার দেয়া হবে বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। আমরা একটা বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, দুঃশাসনমুক্ত মানবিক বাংলাদেশ গড়তে চাই, যেই বাংলাদেশে প্রত্যেকটা মানুষকে সম্মান করবে, গর্বিত একজন নাগরিক হিসেবে পরিচয় দিবে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। একটি বিশেষ শ্রেণীকে ক্ষমতায় আনার অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন। বিকেল এক অনুষ্ঠানে তিনি বলেন, ছাত্রদের বিপথে নেয়ার চেষ্টা চলছে, তারা যদি এই ফাঁদে পা দেন তবে জুলাইয়ের অভ্যুত্থানের আদর্শ বিলীন হবে। আবারও স্বৈরতন্ত্র ফিরিয়ে আনতে অপচেষ্টা চলছে, তাই জনগণের মধ্যে ঐক্য ধরে রাখার আহ্বান জানান ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির। এদেশের ছাত্র সমাজকে কেনাবেচার মাধ্যমে তাদেরকে দমন করা যাবে এটা মনে করার কোনো কারণ নাই। ছাত্র সমাজ যদি তাদের মর্যাদা রক্ষা করতে চায়, তারা কারো তল্পিবাহক হবে না, কারো চাপে পড়ে নতি স্বীকার করে কোনো যোগ সাজসের রাজনীতি তারা অবশ্যই করবেন না। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, আগামী নির্বাচনের আগে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল না হলে দেশের জনগণের সামনে গভীর সংকট অপেক্ষা করছে। শুক্রবার স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ শঙ্কা প্রকাশ করেন। তিনি আরও বলেন, ছাত্র সমাজের উদ্যোগে জাতীয় নাগরিক কমিটির যে দল আসছে সেটি হবে মধ্যপন্থার দল। সামাজিকভাবে ঐক্য গড়ে রাজনৈতিকভাবে এই ঐক্যের ওপর ভিত্তি করে ফ্যাসিস্টদের বিচারের দাবিতে রাজপথে অবস্থান নিতে হবে। আওয়ামী লীগ যে ব্যানারটি রয়েছে, খুনের দায়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদেরকে বাংলাদেশ সরকার যারা রয়েছেন তাদেরকে বলবো দ্রুত গতিতে তাদের নিবন্ধন বাতিল করুন। আগামীকাল থেকে রাষ্ট্র সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানীর হাইকোর্ট গেটের সামনে শিক্ষা চত্বরে স্বৈরাচার পতন আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এই কথা জানান। উপদেষ্টা বলেন, দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতে চায় অন্তর্বর্তী সরকার। এদিকে বিএনপি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, স্বৈরাচার বিরোধী ছাত্র পরিষদ, ৮২ থেকে ৯০ ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা, বিপ্লবী ছাত্র মৈত্রী, ৯০-এর ডাকসু, সর্বদলীয় ছাত্র ঐক্য, পাহাড়ি ছাত্র ফ্রন্ট সহ বিভিন্ন সংগঠন স্বৈরাচার পতন আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। নিয়ে আলোচনা শুরু হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে। এই সংস্কারের আলোচনা দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এগিয়ে নিয়ে যাবে দেশকে। যারা আইন প্রণেতা হবেন তারা বাংলাদেশের আইন, কানুন, সংবিধান এমনভাবেই প্রস্তুত করবেন যেন ফ্যাসিবাদ আর কখনোই মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে। সংযুক্ত আরব আমিরাত সফর শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুবাই শহরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নিয়ে শুক্রবার প্রধান উপদেষ্টা দেশে ফেরেন। সফরে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশগ্রহণের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের একাধিক মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। বৈঠকগুলোতে বাংলাদেশি নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা, বাণিজ্য ও ব্যবসার প্রসার, সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ীদের চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ পরিকল্পনা সহ নানা বিষয়ে আলোচনা হয়। আমিরাতের বিভিন্ন কোম্পানিকে তাদের কারখানা বাংলাদেশে স্থানান্তরের আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিচার করতে না পারলে মানুষ ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশগ্রহণের জন্য দুবাই সফররত প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ন্যাশনালকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শাস্তি এড়ানোর সুযোগ দেয়া হবে না। তাদেরকে খুঁজে বের করে দেশে ফিরে আনা হবে এবং আইনের মুখোমুখি করা হবে। আজ পবিত্র শবে বরাত। ইবাদত কবুল ও বেশি নেকি লাভের যে কটি রাত রয়েছে তার মধ্যে অন্যতম শবে বরাত। মুসলমানরা বিশ্বাস করেন রাতটিতে মহান আল্লাহ তাআলা মানুষ সহ পৃথিবীর সমগ্র প্রাণীদের জন্য আগামী ১ বছরের হায়াত মউত, রিজিক ও ধন দৌলত বরাদ্দ করেন।
তাই এ রাত্রিতে ফরজ সালাত আদায়ের পাশাপাশি বিভিন্ন নফল ইবাদতের মধ্য দিয়ে অতিবাহিত করেন বিশ্বের অগণিত মুসলমান। ইউসুফ আলীর বিশেষ রিপোর্ট। সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম অনুসারীদের জন্য গুরুত্বপূর্ণ যে কটি রাত রয়েছে তার মধ্যে অন্যতম শবে বরাত। ইসলাম ধর্মমতে শবে বরাতে ফেরেশতাদের মাধ্যমে মহান আল্লাহ তাআলার দরবারে সকল বান্দাদের রিপোর্ট পেশ করা হয়। সে অনুযায়ী মহান রব তার বান্দাদের বিশেষভাবে গুনাহ মাফ করেন। এছাড়া রাতটি নিসফে শাবান নামেও পরিচিত। শবে বরাত ভাগ্যলিপির রাত্রি এবং মানুষের ভাগ্য নির্ধারণ করা হয় এই রাত্রিতে, এবং এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন সামনের এক বছরে মানুষের হায়াত, মৌত এবং রিজিক ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পেশ করবেন। শবে বরাতে সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ সহ পৃথিবীতে প্রেরিত সকল প্রাণীর ভাগ্য নির্ধারণ করা হয় বলে জানান এ উলামায়ে কেরাম। এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন এই শেষ আকাশের মধ্যে আসবেন এবং হাত্তা মাতলাইল ফজর পর্যন্ত আল্লাহ এখানে থাকবেন এবং সারা রাত্র বান্দাদেরকে ডাকবেন, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। হে কল্যাণ কামিনা, যারা কল্যাণ চাও, যারা মাগফিরাত চাও, আমি তোমাদেরকে মাগফিরাত করব। যারা রিজিক চাও তোমাদেরকে আমি রিজিক দিব। যারা সন্তান চাও তাদেরকে আমি সন্তান দিব। যারা যে যাহা কিছু চাও তাহাই আমি তোমাদেরকে দান করব। গুনাহ মাফ ও নেক হায়াত লাভের আশায় রাতটি ইবাদতে মশগুল থেকে পার করা উচিত বলে মনে করেন তিনি। এই রাত্রি একটা মুবারকময় রাত্রি, পবিত্র রজনী। এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ নাজিল করেছেন এবং আল্লাহ নিজে বলছেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন। অতএব সমস্ত মানুষের উচিত এটাই হবে শিরিক, কুফর, বেদাত কাজ থেকে বিরত থেকে এই রাত্রে বেশি বেশি করে ইবাদতবন্দি করবে, নফল ইবাদতবন্দি করবে এবং জিকির আজকার করবে এবং কোরআন তেলাওয়াত করবে। যারা কোরআন তেলাওয়াত জানে না তারা অন্যান্য জিকির আজকারের মধ্যে তারা মশগুল থাকবে। শাবান মাসের 14 ও 15 তারিখের মধ্যবর্তী রাতকে বলা হয় শবে বরাত। এ রাতে আল্লাহ তাআলা মানুষের ভাগ্য নির্ধারণ করে থাকেন। তাই বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা এ রাতটি ইবাদতবন্দিগির মধ্য দিয়ে অতিবাহিত করেন। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। মাওলানা মোহাম্মদ সাদ অনুসারীদের আয়োজনে টঙ্গীর তুরাগ নদীর তীরে 58তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব চলছে। বেলা 1:30টায় জুমার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন ভারতের মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। এবারই প্রথম শবে বরাতের রজনীতে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমা। প্রতিনিধি গোলাম আজাদের তথ্যচিত্র, ইলিয়াস কমলের রিপোর্ট। টঙ্গীর তুরাগ তীরে লাখো মুসল্লির অংশগ্রহণে বিশ্ব ইজতেমার ময়দানে জুমার নামাজ আদায় হয়েছে। শুক্রবার দুপুর 1:45 জুমার নামাজ শুরু হয়। এর আগে জুমার খুতবা শুরু হয় 1:30। নামাজের ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। ইজতেমাতে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা ইমানকে শিখা, ইমান শিখে সেটা আমাদের এলাকার মধ্যে গিয়ে সেটা এরকম মেহনত করা। উদ্দেশ্য সারা পৃথিবীর মানুষ কীভাবে দিন আল্লাহ হতে পারে, মেহনত আল্লাহ হতে পারে, ইমান আল্লাহ হতে পারে, দিনদার হইতে পারে। দিনের খাতিরে, দিনের কাজ দিনকে জিন্দা করার খাতিরে, দিনকে জিন্দা করার মেহনত করার জন্য আমরা এখানে আসছি। এদিন দুপুরে জুমার নামাজে মূল ইজতেমা মাঠে জায়গা না পেয়ে মুসল্লিরা মাঠ সংলগ্ন সড়ক, মহাসড়ক ও ফাঁকা জায়গায় নামাজ আদায় করেন। আসার উদ্দেশ্য একটা, আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য। হিদায়াতের জন্য এখানে আসছি, যাতে সমস্ত মুসলমান একই শান্তির ছায় আমরা বসবাস করতে পারি এবং বাংলাদেশ সুন্দরভাবে চলতে পারে। আমরা দাওয়াত দেব মানুষ যেন তাদের চরিত্রকে সংশোধন করে পরবর্তীতে পুনর্গঠিত বা জীবন গড়তে পারে। সারা বাংলাদেশের মুসলমানকে আল্লাহ তাআলা সমস্ত ক্ষেত্রে বিশ্বের লোককে হেফাজত করিয়া আল্লাহ তাআলা কামিয়াব করতে পারে। পবিত্র শবে বরাত ও বিশ্ব ইজতেমা হওয়ায় ধর্মপ্রাণ মুসলমানরা নিরাপদে যেন ইবাদত করতে পারেন সেজন্য পুলিশ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার। সারা দেশে যেহেতু ডেভিল হান্ট চলছে, এর আগেও আপনাদেরকে বলেছি, ডেভিল হান্টকে এড়ানোর জন্য কিছু দুষ্কৃতিকারী এই ইজতেমা মাঠকে ব্যবহার করতে পারে, এখানে এসে আশ্রয় নিতে পারে, এখানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে। আজকে শবে বরাতের দিন এই দেশের জন্য দোয়া করবে, সকলের জন্য দোয়া করবে, তারা যেন নির্বিঘ্নে দোয়া করতে পারে, সেই ব্যবস্থা যেন আমরা করতে পারি আপনাদের সহযোগিতায়, সেই আশাবাদ ব্যক্ত করছি। দেশ বিদেশের লাখ লাখ মুসল্লি রাতে টঙ্গীর তুরাগ তীরে ইজতেমার ময়দানে একসঙ্গে পবিত্র শবে বরাত পালন করবেন। রোববার হবে আখিরি মোনাজাত। ইলিয়াস কমল, মাই টিভি।
বছর ঘুরে এসেছে বসন্ত, প্রকৃতিতে লেগেছে রঙের ছোঁয়া। দক্ষিণা দুয়ারে বইছে ফাগুনের হাওয়া, কোকিলের কণ্ঠে আজ বসন্তের আগমনী গান। ফুলে ফুলে ভ্রমরও করছে খেলা, সবকিছু জানান দিচ্ছে আজ পহেলা ফাল্গুন, সাথে বিশ্ব ভালোবাসা দিবস আজ। সব মিলে নগরবাসী ভাসছে অন্যরকম এক আনন্দে। রাজীব হোসেনের ক্যামেরায় আবু সাইদ অপুর রিপোর্ট। শীতের খোলস ছেড়ে কৃষ্ণচূড়া, রাধাচূড়া এখন যেন কোনো অলৌকিক স্পর্শে জেগে উঠেছে। পলাশ আর শিমুল গাছে যেন লেগেছে আগুনের ছোঁয়া। প্রকৃতিতে মধুর বসন্তে সাজ সাজ রব। তাই তো প্রকৃতির সাজের সঙ্গে সঙ্গে গুনগুন করে বাজছে বসন্তের গান। এসেছে ফাগুন, একসাথে আবার বিশ্ব ভালোবাসা দিবস আজ। সব মিলিয়ে নগরবাসী ভাসছে অন্যরকম এক আনন্দে। বাঙালি জাতির অনুভূতির সাথে কিন্তু মিশে আছে এই বসন্ত বরণের যে অনুষ্ঠান, সেটি ভালোবাসা এবং বসন্ত দুটো একসাথে যখন হয়ে গিয়েছে তখন আসলে কি বলবো, প্রকৃতিও আমাদের সাথে সাথে হাসছে। বসন্ত আর ভালোবাসা সব সময় একসাথে সংযুক্ত থাকবে, এই আশা করেই আমরা আমাদের জীবনযাপন করতে চাই। ঋতুরাজকে স্বাগত জানাতে প্রকৃতি সেজেছে আজ বর্ণিল সাজে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বাঁশির ধুন আর গানের মূর্ছনায় শুরু হয় বসন্ত বরণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের বিভিন্ন শিল্পগোষ্ঠীর অংশগ্রহণে বকুলতলায় বানানো আয়োজনে বসন্ত বরণের আয়োজন করা হয়। সেখানে হাজির হয় অনেক বাসন্তী শাড়ি আর খোপায় ফুল গুজে বাঁধা অনেক নারী। আমার আজকের এই বসন্তের উৎসবে এসে খুবই ভালো লাগছে। আমি প্রত্যেক বছরই এই উৎসবে আসি। এই বসন্ত উৎসবে চারুকলায় প্রতি বছর আসি আনন্দ করতে। এই দিনগুলোতে আসলে আমরা সবাই একসাথে, এই যে সবাই হলুদ রঙের শাড়ি পরে আমরা আজকে এসেছি। আমাদের সংস্কৃতিটাকে মানে ধরে রাখি, এটা প্রতি বছরই পালন করা হয়। আমি আমার সন্তানকে চাই বাংলার সংস্কৃতির সাথে পরিচিত করে দেওয়ার জন্য। ভোর থেকে শুরু হয় এসব উৎসব চলে দিনব্যাপী। নাচ, গান, আবৃত্তি সহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বসন্তকে বরণ করে নেওয়া হচ্ছে। বাঙালিদের পাশাপাশি বিদেশিদেরও সরব উপস্থিতি প্রাণবন্ত করে তোলে পুরো আয়োজনকে। This is the Spring Festival. It's beautiful. It's the Spring Festival in Bangladesh. We feel very welcome here. আমরা চাই এই প্রকৃতির বার্তার মধ্য দিয়ে প্রকৃতি শুদ্ধ হোক, আমরা প্রকৃতি বান্ধব সমাজ গড়ে তুলতে পারি। জাতীয় বসন্ত বরণ উদযাপন পরিষদ আয়োজিত এই উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন বয়সের মানুষের মিলন মেলায় পরিণত হয় বকুলতলা প্রাঙ্গণ। কেবল প্রকৃতিতে নয়, মানুষের হৃদয়ে যেন লেগেছে আনন্দের ছোঁয়া, অর্থাৎ বসন্ত আর ভালোবাসা যেন একাকার করে ফেলেছে পুরো নগরবাসীকে। বকুলতলা প্রাঙ্গণ থেকে আবু সাইদ অপু, মাইটিভি, ঢাকা। বাজারে মুরগির দাম কেজিতে বেড়েছে 20 থেকে 40 টাকা। অন্যদিকে সুযোগ নিচ্ছেন গরু আর খাসির মাংস বিক্রেতারাও। কেজিতে দাম বাড়িয়েছে 50 থেকে 80 টাকা পর্যন্ত। তবে যথেষ্ট সরবরাহ থাকায় বেশিরভাগ শীতকালীন সবজি মিলছে 20 থেকে 30 টাকা কেজিতে। বাজার ঘুরে আবু সাইদ অপুর রিপোর্ট। বাংলাদেশে উৎসবে পণ্যের দাম বৃদ্ধি যেন নিয়মিত বিষয়, ব্যতিক্রম হয়নি এবারও। শবে বরাত উপলক্ষে বাড়তি চাহিদা তৈরি হয় এমন খাদ্য পণ্যের দাম বেড়েছে। সবচেয়ে বেশি আঁচ লেগেছে মাংসের বাজারে। সব ধরনের মুরগির দাম কেজিতে বেড়েছে 20 থেকে সর্বোচ্চ 40 টাকা পর্যন্ত। 200 টাকা কেজির ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 220 টাকায়। কেজিতে 40 টাকা বেড়ে 1 কেজি দেশি মুরগির জন্য গুনতে হচ্ছে আকার ভেদে 600 থেকে 650 টাকা। সোনালী জাতের মুরগি 320 টাকার কেজির নিচে মিলছে না। পাকিস্তানি সোনালী আজকে দেখি 300 টাকা, কিছু বাড়ছেই বলে মনে হয়। এই সপ্তাহে 20 টাকা বাইরে গেছে, 210 টাকা বিক্রি করতে হবে ব্রয়লারের পিস। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে আয়ের সাথে ব্যয়ের অসঙ্গতি রাখতে নাভিশ্বাস ক্রেতাদের। বাজার দর বর্তমানে একটু ঊর্ধ্বমুখী, সবকিছুতে তরি তরকারি, মাছ, মাংস। বাজারে গরুর দাম বাড়তি, এই কারণে বেচতে 800 করে। স্বস্তি রয়েছে সবজির বাজারে। যথেষ্ট সরবরাহ থাকায় বেশিরভাগ শীতকালীন সবজি মিলছে 20 থেকে 30 টাকা কেজিতে। এবার তো বৃষ্টি বাদল হয়নি, সব দিক দিয়ে আমদানি আছে ভালো। আবু সাইদ অপু, মাইটিভি, ঢাকা।